এরশাদ ও মেনন 6 দিনের রিমান্ডে। গুলশানে গ্রেফতার আরাফাত, শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আরও 6 মামলা। সাম্প্রতিক গণহত্যায় ফ্যাক্ট ফাইন্ডিংকে ইতিবাচক হিসেবে দেখছে জাতিসংঘ মিশন, সার্বিক সহায়তার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এখনো পানিবন্দী 12 লাখ মানুষ, মৃতের সংখ্যা বেড়ে 27। নোয়াখালী লক্ষ্মীপুরে পরিস্থিতির অবনতি, ত্রাণ পৌঁছয়নি প্রত্যন্ত এলাকায়। বৃষ্টিপাত হলেও চলমান বন্যায় প্রভাব ফেলবে না, ফারাক্কা বাঁধ খুললেও পদ্মার পানি বিপদসীমার নিচে নেই বন্যার শঙ্কা। নিজেদের প্রয়োজনেই বাংলাদেশকে ডোবাচ্ছে ভারত, বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান বিএনপির। এবং চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার মমতার পদত্যাগ দাবিতে উত্তাল কলকাতা, শিক্ষার্থী পুলিশ ব্যাপক সংঘর্ষ, বন্ধের ডাক বিজেপির। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন কেএসটিএমটিভার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলন ঘিরে জুলাই আগস্টে গণহত্যা তদন্তে নেমেছে জাতিসংঘ। এ নিয়ে প্রাপ্ত ফ্যাক্ট ফাইন্ডিংকে ইতিবাচক হিসেবে দেখছেন মিশনের প্রধান রৌরি মুঙ্গোভান। জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রাথমিক আলোচনা সফল হয়েছে। আর এ কাজে জাতিসংঘের তদন্ত দলকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক দমনপীড়ন চালায় সরকার। পুলিশ সহ বিভিন্ন বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত হয় বিপুল সংখ্যক মানুষ। সহিংসতা ও গণহত্যার তদন্তে ঢাকায় জাতিসংঘের 3 সদস্যের কারিগরি কমিটি তদন্তের অংশ হিসাবে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বৈঠক শেষে জাতিসংঘ মিশনের প্রধান রৌরি মুঙ্গোভান জানান, জুলাই আগস্টে গণ অভ্যুত্থান ঘিরে কি ঘটেছিল তা তদন্তে এসেছেন তারা। এ নিয়ে প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে। The UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months, as requested by the interim government, but also looking at some of the areas we could. আর গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএন মিশনে আমাদের আরো এখনো আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন 1 নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে যেন আরো বেশি প্রতিনিধি যেতে পারে সেই বিষয়ে আহ্বান জানান উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। রাজধানী গুলশান থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বিভিন্ন থানায়, তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে থাকছে। রাজধানীর গুলশানে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আত্মগোপনে আছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রী জনসমক্ষে দেখা যায়নি। তবে গেল 12ই আগস্ট আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। এর আগে কোটা আন্দোলন নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ প্রচার করায় 10 মিনিটের জন্য দেশ টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাখে সাবেক এই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত। 2023 সালের জুলাইয়ে ঢাকা 17 আসনে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আরাফাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আলাদা হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন বিচারক। এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে আরও 6টি হত্যা মামলা হয়েছে। শাহেদুজ্জামান সাকিবকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার রিপোর্টটি দেখব আমরা।
মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। স্বৈরাচারের দোসর সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনু ৭ ও গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে ৪ থানায় আরও ৬টি মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ছাত্র জনতা আন্দোলনের সময় শিক্ষার্থী মিরাজ হোসেন নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ৯৪ জনের বিরুদ্ধে ডেমরা থানায় একটি হত্যা মামলা করা হয়। নিহতের চাচা খুরশিদ আলম মোল্লা বাদী হয়ে এ মামলা করেন। গেল ১৯ জুলাই কলেজ শিক্ষার্থী নাহিদুল ইসলাম মিরপুরে আন্দোলনের সময় গুলিতে নিহত হন। এ ঘটনায় তার ভাই সবুজ মিয়া, শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মিরপুর মডেল থানাকে মামলা নিতে নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া মিরপুরে আরও একটি, মোহাম্মদপুরে ২টি ও যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন স্বজনরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বন্যার খবর জানাবো আপনাদেরকে। ফেনীতে বন্যার পানি কমলেও নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পরিস্থিতি নাজুক। ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছাচ্ছে না, এমন অভিযোগ বানভাসী মানুষের। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি অনেকদিন ধরেই সেখানে আছেন। আপনার কাছে জানতে চাইবো যে এখনো, আমি যে বিষয়টি জানাচ্ছিলাম যে এখনো আসলে অনেক প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছায়নি, তো ত্রাণ পৌঁছতে কি ধরনের উদ্যোগ আসলে আপনার চোখে পড়েছে বা কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন, আপনি সব মিলে যদি জানাতেন আমাদের দর্শককে। জ্যোতি, আমি এখন যেখানে আছি সেখানে বন্যার পরিস্থিতি নিয়ে তেমন কিছু বলার নেই। একটু যদি দেখানো যায় তাহলে বুঝতে পারবেন এখানে পানির মাত্রা কতটুকু হচ্ছে। এখানে কিন্তু প্রতি মিনিটে কিন্তু পানি বাড়ছে, অর্থাৎ জোয়ারের পানি ভেতরে ঢুকছে। এবং এখানে যে ঘর বাড়িগুলো আছে, আমার পেছনে যে ঘরগুলো আছে, বিল্ডিং ঘরগুলো এখনো কিছুটা আছে, আর বিল্ডিং এর বাইরে যে টিনের ঘরগুলো আছে সেগুলোর উপরে পানি রয়েছে। অর্থাৎ খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে বন্যার পানি। আর এইটা যেহেতু এলাকার ভিতরে, আমি এখন যেখানে আছি এটি হচ্ছে মান্দারি ইউনিয়ন, লক্ষ্মীপুরের সেই মান্দারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমি রয়েছি। সেখানের যত ভেতরে যাওয়া হচ্ছে ততই পানির যে তীব্রতা সেটি কিন্তু অনেক বেশি। অর্থাৎ বানভাসী মানুষের যে দুর্যোগ, সে দুর্যোগের পুরোটাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমি রাতের বেলা হওয়াতে পুরোপুরি হয়তো আমরা সেভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তবে সব মিলিয়ে যদি বলি যে এখানকার মানুষের যে আজকে ৮ থেকে ১০ দিনে যে দুঃখ দুর্দশা চলছে, সেখানে তাদের যে খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সেগুলো আসলে একেবারেই করা হচ্ছে না। মেইন সড়কের মধ্যে যেগুলো রয়েছে, অর্থাৎ মেইন সড়ক দিয়ে যে ত্রাণের গাড়িগুলো আসে, সেখানে কিছু মানুষ ত্রাণ পাচ্ছে এবং ভেতরের দিকে যেহেতু সুবিধা নেই, অর্থাৎ নৌকা, স্পিড বোট সহ যে সুযোগ সুবিধা থাকার দরকার সেটি না থাকার ফলে এখানে খাবার পৌঁছানো সম্ভব হচ্ছে না। এবং মাইন, আপনিও খুব সাবধানে আসলে সংবাদ সংগ্রহ করবেন। আমরা দেখছিলাম আপনার অবস্থা, সাবধানে থাকবেন। দর্শক, মাইনুদ্দিন আরিফ যুক্ত ছিলেন আমাদের সাথে। এদিকে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দিলেও দেশে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। ত্রাণ বন্টনে সমন্বয়হীনতার কথা স্বীকার করে ব্যক্তিগতভাবে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের আঞ্চলিক কেন্দ্রগুলোতে যোগাযোগের অনুরোধ জানান সেনাবাহিনী প্রতিনিধি। আর চলমান বন্যা আকস্মিক নাকি রাজনৈতিক, তা অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সমন্বিত সংবাদ সম্মেলন আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, যেখানে উপদেষ্টা ছাড়াও ৩ বাহিনীর প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন। উপদেষ্টা জানান, ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সবকটি খুলে দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সরকার সবাইকে নিয়ে বন্যার্তদের জন্য কাজ করছে বলেও জানান তিনি। এই বিষয়ে পানি উন্নয়ন মন্ত্রণালয় বলতে পারবে। এখনো পর্যন্ত আমাদের যা জানা আছে
এই ধরনের নতুন কোনো এলাকা এখনো প্লাবিত হয়নি। সমন্বয়করা জানান 6 দিনে টিএসসিতে নগদ জমা হয়েছে প্রায় 5,74,00,000 টাকা। বন্যার কারণ অনুসন্ধানে সরকারকে অনুরোধ জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যেই বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। বন্যার মধ্যে কৃষি ঋণের কিস্তি আদায়ের নিন্দা জানিয়ে এনজিও প্রতিনিধিরা বলেন, অনিবন্ধিত ও স্থানীয় এনজিওগুলো এমন অপকর্ম করছে। যারা যাচ্ছে তারা আসলে রেজিস্টারই না, সম্ভবত তারা রেজিস্টার্ড না। রেজিস্টার্ড এনজিও ছাড়া অন্য কেউ মাইক্রোফাইন্যান্স করা এটা বেআইনি। 3 বাহিনী উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করছে বলে জানান সেনাবাহিনীর প্রতিনিধি। সুষ্ঠুভাবে ত্রাণ বন্টনে সমন্বয়হীনতা ঠেকাতে আগ্রহী ব্যক্তিদের আঞ্চলিক সমন্বয় কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানান তিনি। আমরা বলতে পারবো না 100% সমন্বয় হয়ে গেছে, বাট আমরা চেষ্টা করছি আরো এটা সমন্বিতভাবে কাজ করার জন্য। আমরা যেভাবে চিন্তা করতে পারছি আমরা সেভাবে করছি, যেটা আমরা ওই সমন্বয় কেন্দ্রগুলোর মাধ্যমে। আমার মনে হয় সবাই আমরা যদি ওইভাবে করি যে সমন্বয় কেন্দ্রগুলোকে রিপোর্ট করি এবং তাদের কাছ থেকে আমরা কি ধরনের হেল্প চাই, তারা আমাদের কি ধরনের হেল্প করতে পারে, বা আপনি ত্রাণটা নিয়ে যে তাদের কাছে যদি হ্যান্ড ওভার করে দেন, সে কুমিল্লা আপনি হ্যান্ড ওভার করে দিলেন, অথবা আপনি চট্টগ্রামে হ্যান্ড ওভার করে দিলেন, সিলেটে হ্যান্ড ওভার করে দিলেন, ওই ত্রাণটা হয়তো আমরা বেটার ম্যানেজমেন্ট করতে পারবো। ব্রিফিং এ জানানো হয়, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার। বন্যায় মঙ্গলবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন 27 জন। আক্রান্ত 11 জেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 3886টি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার নাম হলেও বর্তমান সরকার বিপ্লবী সরকার, তাই উপদেষ্টাদের বিপ্লবকে ধারণ করে প্রতি বিপ্লব রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, প্রতিবেশী বা অন্য কোনো রাষ্ট্র নয়, জনগণের শাসন কায়েম করতে হবে। আর উজান ভাটিতে পানির সুষ্ঠু বন্টন না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করে বিএনপির ত্রাণ কমিটি। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী সহ সাধারণ মানুষ তুলে দেয় নগদ অর্থ, শুকনা খাবার, বিশুদ্ধ পানি। এর আগে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় তহবিলে সবাইকে সহযোগিতার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তার অভিযোগ, ভারত নিজের প্রয়োজনে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশ ভাসিয়ে দেয়, আবার কখনো শুকিয়ে মারে। এটি একটি এমন সম্পদ উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে, এবং সেটা যখন বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক স্মরণ সভায় সেনানিবাসে আশ্রিত দুর্নীতি, গণহত্যায় অভিযুক্তদের তালিকা প্রকাশের দাবি জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকেছিল, বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র। এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো 5ই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে তার মধ্যে 622 জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে, 487 জনই পুলিশ কর্মকর্তা। এরা প্রত্যেকে খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্রছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। 5 জন বিচারপতি পালিয়েছে। বিপ্লব নস্যাতে চক্রান্ত রুখে দিতে সজাগ থাকার আহ্বান জানিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনার আহ্বানও জানান তিনি। উপদেষ্টা পরিষদে যারা আছেন, আপনারা বিপ্লবকে ধারণ করুন, বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিপক্ষকে নস্যাৎ করার জন্য যা কিছু করা প্রয়োজন। এখন পর্যন্ত রাষ্ট্র সমাজ দেহে শেখ হাসিনার বসংবদরাই বসে আছে। প্রত্যেকটা বাহিনীতে, বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে কিভাবে গণতন্ত্রের উত্তরণ করা যায় এ ব্যাপারে রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন। বাংলাদেশের প্রতিটি মানুষ গণতন্ত্র চায়। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই। এদিকে চরম ভোগান্তিতে পাশে দাঁড়াতে আজও দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়েছে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আবার অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এবার মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সহ 6টি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের। আর উপদেষ্টা হাসান আরিফ সামলাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের। এবং উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আওয়ামী লীগকে নিষিদ্ধের রিটে দলকে বিবাদী না করায় এটি চলতে পারে না বলে আদালতকে জানান তিনি। এদিকে 2014 ও 2018 সালের নির্বাচনে কমিশনারদের দায় মুক্তি দেয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগ নিষিদ্ধ এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 বছর চেয়ে গেল 19 আগস্ট হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের ইচ্ছা বর্তমান সরকারের নেই। আওয়ামী লীগকেও দল হিসেবে বিবাদী করা হয়নি, তাই এই রিট চলতে পারে না। আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না। পরে 1 সেপ্টেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন আদালত। এদিকে 2014 ও 2018 সালের নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে, সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন। রিটকারী আইনজীবী জানান, দায়মুক্তি আইন অসাংবিধানিক ঘোষণা করা হলে 2014 ও 2018 সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নিয়োগের ব্যাপারে বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন এই মামলা শুনানি অন্তে রুল অ্যাবসলিউট করেন অথবা কিংবা আমাদের পক্ষে রায় দেন, তাহলে অবশ্যই কনসিকোয়েন্স আকারে নিয়োগের ব্যাপারেই যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে, তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে। এটি স্বাভাবিক, রিজনেবল এবং যৌক্তিক। গেল 18 আগস্ট নির্বাচন কমিশনারদের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। আরজি করে ধর্ষণ হত্যাকাণ্ড এবং মমতার পদত্যাগের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রশাসনিক দপ্তর নবান্ন ঘেরাও চেষ্টাকালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় হয় সংঘর্ষ। জলকামান ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে ছাত্রদের পাশে দাঁড়িয়ে 12 ঘন্টা বন্ধনের ডাক দিল রাজ্য বিজেপি। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পরিস্থিতিকে উস্কে দিয়েছে বিরোধী দল। খেলার খবর জানাবো। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার স্বাগতিক নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। দশরথ রঙ্গশালায় হবে ম্যাচ। শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:15টায়। বাংলাদেশের প্রথম আর নেপালের সামনে হাতছানি আসরের তৃতীয় শিরোপা ঘরের তোলায়। আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ দুঃখিত দর্শক, ইনজুরির কারণে অধিনায়ক শ্রাবণকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। গ্রুপ পর্বে নেপালের কাছে হেরেছিল মারুফুলের দল। এবার নেপালকে হারিয়ে আসরের প্রথম শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ।